এই যে নীল নদী দেখতে পাচ্ছ, এই নদী পক্ষীকুল ও মানবগ্রামকে আলাদা করেছে। নদীর ডান পাশে পক্ষীকুল আর বাম পাশে ছিল মানবগ্রাম মহিরপুর। তবে আশ্চর্য ব্যাপার এই যে মহিরপুর গ্রামে জনমানবের চিহ্নটুকু ছিল না। এক সূত্রে জানা যায়, এক ডাইনির কারণে নাকি পুরো গ্রামের মানুষজন গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গেছে। দিদি, দেখ দেখ, আমার ঘুড়িটা কত সুন্দর ভাবে উঠছে। আমার তো দেখেও ভালো লাগছে। হ্যাঁ রে ভাই, ঘুড়িটা অনেক ভালো উঠছে। আমি বরং লাটাইটা থেকে সুতোটা আরো একটু চাই রে। দুই ভাই বোন আনন্দের সাথে ঘুড়ি উড়াচ্ছিল। আর এমন সময় হঠাৎ এক দমকা হাওয়া আসার কারণে রকির ঘুড়ির সুতো ছিঁড়ে যায়, আর ঘুড়িটি মানবগ্রামের তাল গাছে গিয়ে আটকে যায়। দিদি, আমার ঘুড়িটা তো তাল গাছে আটকে গেল। দিদি, ওটা তো আমার সব থেকে পছন্দের ঘুড়ি। চল, তাল গাছ থেকে ঘুড়িটা পেরে নিয়ে আসি। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই জানিস না মানব গ্রামের ওই তার কাছে এক ডাইনি থাকে। ওই ডাইনির কারণে নাকি পুরো গ্রাম মানব শূন্য হয়েছে। তবে আমার ঘুড়ি, দিদি, ওই ঘুড়িটা আমার বন্ধু। জীবন বাঁচাতে চাইলে তোকে ওই ঘুড়ির আশা ছেড়ে দিতে হবে। চল বাড়ি চল, আর একদম ওই ঘুড়ি ফিরিয়ে আনার চিন্তাও করিস না। এরপর টুকি জোর করে রকিকে নিয়ে যেতে থাকে। আর একটু দূরে যেতেই রকি কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। ওরে বাবা রে, দিদি দেখ তো ওটা কি। আমি এটার সাথেই হোঁচট খেয়ে পড়ে গেছি। দেখি তো মনে হচ্ছে এটা কোনো বাক্সের কোনো বের হয়ে আছে। মাঝে খুঁড়ে দেখতে হবে। আরে, এটা তো একটা বাক্স। এই বাক্সটা এদিকে আবার কে পুঁতে রেখেছে? এদিকে তো তেমন কেউ আসেই না। তো সবকিছুতে গোয়েন্দাগিরি না করলে হয় না। হ্যাঁ, এত কথা না বলে বাক্সটা খুলে দেখ, বাক্সতে কি আছে। এরপর টুকি বাক্সটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ বাক্সে সোনা দানা দামি দামি জিনিসের পরিবর্তে সেখানে একটি বই রাখা ছিল, যার উপরে লেখা ছিল উপকারী বই। উপকারী বই? কি অদ্ভুত বইটার নাম! বইটা খুলে দেখি তো। তোকে আর মাঝপথে বই খুলে পড়তে হবে না। আমার ঘুড়ির চোখে কান্না পাচ্ছে, আর এখন তুই বই পড়বি? চল বাড়িতে চল। দুই ভাই বোন এরপর বাড়ি চলে আসে। এদিকে রকি তার ঘুড়ির কথা ভেবে ঘরে মন খারাপ করে বসেছিল, আর অন্যদিকে টুকি বইটাকে ভালো করে দেখছিল। বইটা খুলে একটু পড়ি। বইয়ে এসব কিসের ছবি দেয়া? দেখে তো মনে হচ্ছে সাতটা নদীর ছবি। আরে, এখানে কি লেখা? ডাইনির আত্মা কি ধ্বংস? তোকে এখন বই পড়তে হবে না। এই দিদি, আমাকে ওই ঘুড়িটা এনে দে না রে। যাকে তোকে কতবার বলবো তুই ওই ঘড়ি আসা ছেড়ে দে। আমরা কাল আবার নতুন একটা ঘড়ি বানাবো। না, ওই ঘুড়ি আমার বন্ধু, আমার ওই ঘুড়িটাই চাই। এই বলে রকি রাগ করে তার ঘরে চলে যায়। ভাইকে একটু চোখে চোখে রাখতে হবে, নয়তো আবার ঘুরে আনতে চলে যাবে। গভীর রাত হতেই সবাই যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, তখন রকি তার ঘুড়ির জন্য চুপি চুপি তার ঘর থেকে বের হয়ে আসে। চারপাশ নিস্তব্ধতার অন্ধকারে ছেয়ে গেছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। রকি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। ওই তো ওই তাল গাছ। এবারে নদী পেরিয়ে আমাকে ওই তাল গাছ থেকে ঘুড়িটা পেরে নিয়ে আসতে হবে। রকি নদী পেরিয়ে মানবগ্রামে প্রবেশ করে, আর তাল গাছে উঠে তার শখের ঘুড়িটা পেরে নিয়ে নিচে নেমে আসে। আমার বন্ধু ঘুড়ি, তোকে পেয়ে আমি খুব খুশি। চল এবার বাড়িতে চল। রকি বাবা, কোথায় যাচ্ছিস? পেছনে দেখ, আমি তোর বন্ধু রকি। রকি কোনো কিছু না ভেবেই পেছনে ঘুরে দেখে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। কিন্তু যখন সে সামনে তাকায়, হঠাৎ তার চোখ দুটো লাল টকটকে হয়ে যায়। এদিকে টুকি ঘরে রকিকে দেখতে না পেয়ে তার মায়ের কাছে যায়, আর তাকে ঘুড়ি হারানোর ব্যাপারটা খুলে বলে। এসব কি বলছিস? তবে কি রকি ঘুরে আনতে মানবগ্রামে গিয়েছে? আমার তো তাই মনে
এক্ষুনি রকিকে খুঁজতে যাওয়া উচিত। এরপর টুকি আর টুনি রকিকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু মাঝপথেই তারা রকিকে খুঁজে পায়। এরপর তারা রকিকে বাড়িতে নিয়ে আসে। কি রে, তোর হলোটা কি? পথে তোকে কত কিছু জিজ্ঞাসা করলাম, আর তুই তো আমার একটা কথার উত্তর দিলি না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দে। ঘরে কি খাওয়ার মতো কিছু নেই নাকি? টুকি, রকিকে কিছু খেতে দে। মনে হয় ওর খুব খিদে পেয়েছে, তাই চুপচাপ আছে। এরপর টুকি রকিকে খাবার এনে দেয়, আর রকি তা পাগলের মতো খেতে শুরু করে। দেখে মনে হচ্ছে যেন সে কত মাস ধরে না খেয়ে আছে। মা, যে ভাই খেতেই চায় না সেইভাবে খাচ্ছে, আমার তো ব্যাপারটা একদমই ভালো লাগছে না। আহ টুকি, চুপ কর তো। ছেলে আমার খাবার খাচ্ছে, এতে অন্য কিছু ভাবার কি আছে? তুই ঘুমিয়ে পড়। সেই রাতের পর থেকে রকির আচরণ একদম পাল্টে গিয়েছিল। সে টুকির সাথে খেলতো না, সারাক্ষণ খাবার খেত, আর গভীর রাতে মাঝে মাঝে উধাও হয়ে যেত, আবার একা একাই ফিরে আসতো। আরে কালো মেশো, কাকুলি মাসি, তোমরা এত এত ব্যাগপত্র নিয়ে চললে কোথায়? আমাদের সব শেষ হয়ে গেছে রে টুকি। গত রাতে কোনো হিংস্র পশু এসে আমার ফার্মের সব মুরগি হাঁস খেয়ে ফেলেছে। দেনার দায়ে ঘর বাড়ি বেচে দিলাম, তাই এখন আর আমরা এ বনে থেকে কি করব, তাই তো শহরে যাচ্ছি। সেখানে কিছু একটা করে দুজনের বাকি দিনগুলো পার করতে হবে। ভালো থাকিস, তবে চলি রে। হিংস্র পশু এসে ফার্মের এতগুলো হাঁস মুরগি খেয়ে যাবে? একদিন আগেও তো সুখী মাসির মুরগিগুলো কোনো পশু খেয়ে গেছে, আজ আবার কালো মেশোর সাথে এমন হলো। কেন জানি আমার মনে হচ্ছে রকি সেদিন রাতে ফিরে আসার পর থেকে এমন হচ্ছে। ব্যাপারটা আমাকে নজরে রাখতে হবে। একি, এত রাতে রকি কোথায় গেল? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। রকি কিছু দূর যেয়েই টিয়ের খামারের সামনে চলে আসে, আর হঠাৎ মজা, খুব মজা, খাবার খেতে ভারী মজা। এই বলে ডাইনি টিয়ের খামারের মুরগি খেতে শুরু করে। এসব আমি কি দেখছি? তবে আমি যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ভাইয়ের উপর ওই তাল গাছের ডাইনি ভর করেছে। এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে ডাইনি দেখতে পেলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে টুকি সেখান থেকে দ্রুত পালিয়ে বাড়িতে আসে, আর তখনই তার চোখে উপকারী বইটা পড়ে। এই বইয়ে ডাইনির সম্পর্কে কিছু লেখা ছিল, দেখি তো বইটা পড়ে। এরপর টুকি বইটা হাতে নিয়ে পড়তে শুরু করে। 7 নদীর পানি একসাথে করে তার মধ্যে যদি গঙ্গা জল ছেটানো যায়, তবে যে কোনো ডাইনির আত্মা ধ্বংস হয়ে যায়। আরে, এই বইয়ে কিন্তু ডাইনিকে শেষ করার উপায় বলা হয়েছে, তবে আমাকে তাই করতে হবে। এরপর পরের দিন সকাল হতেই টুকি টুনিকে সবটা খুলে বলে। মা, তুমি রাকিকে চোখে চোখে দেখো, আমি 7 নদীর জল নিয়ে ফিরবো। ভাইকে বাঁচাতে আমাকে এটা পারতেই হবে। এরপর টুকি দ্রুত উড়ে সেখান থেকে চলে যায়, আর অনেক পথ পেরিয়ে পরিশ্রম করে সে মাত্র 4টি নদীর পানি সংগ্রহ করতে পারে। আমি তো পুরো বন, পাশের বন, গ্রাম সব খুঁজে মাত্র 4টি নদী পেয়েছি। আমি আর 3টি নদী কোথায় পাবো? ওমে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো। টুকি তার সব কথা প্রজাপতিকে খুলে বলে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করতে পারবো। ওই যে দূরের ওই পাহাড় পার হলেই তুমি পরপর 3টি নদী পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এরপর টুকি প্রজাপতির কথা মতো পাহাড় পেরিয়ে 3 নদীর সামনে চলে যায়, আর নদী থেকে পানি সংগ্রহ করে নিয়ে চলে যায়। 7 নদীর জল নিয়ে তো শেষ, এবার এতে এই গঙ্গার জল মেশালে ডাইনি ধ্বংস হবে। অনেক খেয়েছিস ডাইনি, এবার খেতে পারবি না। তোকে আমার ভাইয়ের শরীর থেকে এবার বের হতেই হবে। এই বলে টুকি তার হাতে থাকা জল রকির ওপর ছিটিয়ে দিতেই ডাইনি তার শরীর থেকে বের হয়ে আসে, আর ছটফট করতে করতে ধ্বংস হয়ে যায়, আর রকি ডাইনির হাত থেকে রক্ষা পায়।
তো বন্ধুরা, দেখলে তো বড়দের কথা না শুনলে কেমন বিপদে পড়তে হয়। তোমরা সব সময় বড়দের কথা মেনে চলবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এবার দেখি বজ্জাত পাখিরা কিভাবে আমার ধান নষ্ট করে। অনেক ছাড় দিয়েছি, আর না। এবার পাখিরা ধানের জন্য আসলে নিশ্চিত এই কাকতারুয়া দেখে ভয় পেয়ে চলে যাবে। শোন রাকি, এই যে টিফিন দিলাম, স্কুলে গিয়ে সব শেষ করবি। খাবার একদম নষ্ট করবি না। মা, আমার তো এসব ডাল ভাত খেতে ভালো লাগে না। তুমি এতগুলো করে খাবার দাও, আমি খেয়েও শেষ করতে পারি না। শোন, তোকে আমি খাবার পরিমাণ মতোই দিই। এমনি এই বনে শস্যদানার অভাব। কত কষ্ট করে তোর বাবা এই শস্য জোগাড় করে এনেছে, তুই জানিস? তুই যদি জানতি তাহলে আর এভাবে খাবার নষ্ট করতি না। যা, এখন স্কুলে যা। ঠিক আছে মা, তোমার কথা শুনতে শুনতে দেরি হয়ে গেল। ওইদিকে মনে হয় পারুল স্কুলে চলে গেছে। এরপর রকি স্কুলে চলে যায় আর টুনি ঘরে তালা দিয়ে বনের দিকে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই তার কাকুলির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি, কোথায় যাচ্ছিস? আর বলো না কাকুলি দিদি, টোনা সে কখন কাজে গেছে, এখনো কোনো খবর নেই। তাই একটু দেখতে যাচ্ছি। তা তুমি কোথায় যাচ্ছ? আমি তো রহিমের ধান ক্ষেতের দিকে যাচ্ছি। বাড়িতে একটুও শস্যদানা নেই। তুই যাবি আমার সাথে? চল, গেলে তুইও শস্যদানা আনতে পারবি। সত্যি কাকুলি দিদি? কিন্তু টোনা। তুই আর টোনার কথা চিন্তা করিস না, সময় হলে এমনি ফিরবে। তুই চল আমার সাথে। ধান ক্ষেতের চিন্তা এখন আর আমাকে করতে হবে না, কাকতারুয়া সামলে নেবে। আমি বরং আমার বেগুন গাছের যত্ন নেই। টাটকা টাটকা বেগুন হবে আর আমি তা বাজারে বিক্রি করব। আর এভাবে কিছু সময় কেটে গেলে কাকুলি আর টুনি সেখানে ধানের জন্য চলে আসে। ও মা গো, দেখ টুনি দেখ, এটা কি জিনিস? কিভাবে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে। আসলে তো কাকুলি দিদি, কি ভয়ানক দেখতে। চলো পালাই। ওই রহিম মনে হয় আমাদের ধরার জন্য এই ভয়ানক জিনিসটা রেখে দিয়েছে। কাকুলি আর টুনি কাকতাড়ুয়াকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই সব কিছু দেখে রহিম হাসতে থাকে। কি হলো, এভাবে পালালি কেন? নিয়ে যেতি শস্য। উচিত শিক্ষা হয়েছে পাখিদের, আর কখনো ধানের জন্য আমার জমিতে আসবে না। রাকি, তোকে তো টুনি মাসি খাবার নষ্ট করতে না করেছে, আর তারপর তুই ভাবে খাবার নষ্ট করছিস। খাবার নষ্ট করা একদম ঠিক নয় যে। চুপ কর তো, মা কিভাবে জানবে যে আমি খাবারগুলো নষ্ট করেছি? আর তুই মায়ের মতো আমাকে ভাষণ দিতে আসিস না। আর একবার যদি আমাকে খাবার নষ্ট করা নিয়ে কিছু বলতে আসিস না, তাহলে আমি তোর সাথে কথাই বলবো না। আমি তোকে আর কিছু বলবো না। তুই ঠিক একদিন বুঝবি আমাদের জীবনে খাবারের মূল্য ঠিক কতটা। আর পরের দিন সকাল হতেই, বাপ রে, ইঁদুর দাদা এতগুলো শস্য কোথায় পেলো? ইঁদুর দাদা, ও ইঁদুর দাদা, একটু দাঁড়াও। কি হয়েছে টোনা, কিছু বলবে? আমাকে এভাবে থামালে কেন? ইঁদুর দাদা, তুমি এতগুলো শস্য দানা কোথায় পেলে বলো তো? আমাদের বনে তো এত শস্য নেই। ও, এই শস্যগুলোর কথা বলছো? এগুলো তো আমি রহিমের ধান ক্ষেত থেকে এনেছি। তোমরা ওখান থেকে আনো। তা আবার আমাকে জিজ্ঞেস করছো কেন? ওই কথাই বলো না ইঁদুর দাদা। কাল আমি আর কাকুলি শস্য আনতে গিয়ে এত ভয় পেয়েছিলাম যে কি বলবো তোমাকে। কেন টুনি, কি হয়েছিল? আমাকে তো এই বিষয়ে কিছু বলনি। কি হয়েছিল কাল শুনি? রহিমের ধান খেতে কি ভয়ানক একটা জিনিস দাঁড়িয়েছিল বাবা। আমরা যেই শস্য আনতে চাই আর ওই দৃশ্য দেখে আমরা অনেক ভয় পেয়ে যাই। ও, ওটা ওটা তো একটা কাকতাড়ুয়া রে টুনি। ওটা তাদের ভয় দেখানোর জন্য ওখানে রেখে দিয়েছে রহিম। আর আমি ওটা দেখে ভয় পাইনি, তাই শস্য আনতে পেরেছি। তুই গেলে ওই কাকতাড়ুয়া তোর কোনো ক্ষতি করবে না, বুঝলি? না থাক টুনি, তোমাকে আর শস্য আনতে রহিমের জমিতে যেতে হবে না। আমি থাকতে কেন খাবার আনতে যেতে হবে তোমাকে? কোনো দরকার নেই, বুঝলে? এখন আমি গেলাম, এত দানা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারবো না। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এরপর ইঁদুর সেখান থেকে চলে গেলে টুনি টোনার কথা মতো রহিমের খেতে যাওয়া বন্ধ করে দেয়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়।
সর্বনাশ, আমার বেগুন গাছগুলো তো একদম নষ্ট হয়ে গেছে। 2 দিন একটু জমিতে পানি দিতে পারিনি, তাতেই এমন অবস্থা। আর এমনিতে 2 দিন যে গরম পড়েছে, না বেগুন গাছগুলো কেটে ফেলে দিতে হবে। কিন্তু কোথায় ফেলবো এই নষ্ট বেগুন গাছগুলো? এই তো পেয়েছি একটা বুদ্ধি। এ কথা বলে রহিম নষ্ট বেগুন গাছগুলো কাটতে শুরু করে। আর কাটা শেষ হলে রহিম সেগুলো নিয়ে পাখিদের তৈরি কুয়োর কাছে চলে যায়। কুয়োর ভিতরে বেগুন গাছগুলো ফেলে দিলাম। এখন পাখিরা আর এই কুয়োর পানি খেতে পারবে না। আর পানি খেতে না পেয়ে তারা এই বন ছেড়ে চলে যাবে। বাবা, আমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। একবার পাখিরা চলে গেলে আমার ধান খেতে আর কাকতাড়ুয়া রাখতে হবে না। এ কথা বলে রহিম সেখান থেকে চলে যায়। আর কুয়োর ভেতরে বেগুন গাছ ফেলে দেওয়ায় কুয়োর পানি নষ্ট হয়ে যায়। বেরিয়ে যা আমার ঘর থেকে। তোর মতো সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। এত বলি যে বাবা খাবার নষ্ট করিস না, তবু আমার কথা শুনি না। যেদিন নিজে খাবার জোগাড় করবি সেদিন বুঝবি তোর বাবার কষ্ট। মেরো না মা, মেরো না আমাকে। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। খালি আমাকে খাবারের জন্য আমাকে বকে। এই খাবার জোগাড় করা কি আর এমন কঠিন কাজ দেখি? আমি আজ রহিম আঙ্কেলের ক্ষেত থেকে কিছু শস্য দানা নিয়ে বাড়ি ফিরবো, তাহলে মা হয়তো আমার উপর আর রেগে থাকবে না। এরপর রকি শস্য দানার জন্য রহিমের ধান খেতে যায়। আর সেখানে থাকা এক কাকতাড়ুয়াকে দেখে সে ভয় পেয়ে হাঁপাতে হাঁপাতে সেখান থেকে পালিয়ে কুয়োর কাছে চলে আসে। ওরে বাবা রে, রহিম আঙ্কেলের খেতে ওটা কি ছিল? যা ভয় পেয়েছি, আর ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাই, ওই কুয়ো থেকে একটু জল খেয়ে আগে নিজের তৃষ্ণাটা মিটাই। কি কুয়োর ভেতরে বেগুন গাছ এলো কি করে? এগুলো তো আমাদের কুয়োর পানি নষ্ট করে দিয়েছে। আর এদিকে আমি তৃষ্ণায় শেষ। মা ঠিক বলেছিল, আমাদের জীবনে খাবারের গুরুত্ব অনেক। এখন জল খেতে না পেয়ে বুঝতে পারছি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, না হলে তৃষ্ণা আমি মরে যাব। কিরে রাখি, ঘর ছেড়ে তো চলে গিয়েছিলি, তা আবার এলি যে? রাগ তাহলে কমেছে তাই না? এসব কথা ছাড়ো মা, জানো কি হয়েছে? আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। আমাদের বনে যে কুয়োটা আছে না, সেটা। হ্যাঁ, কিন্তু কুয়োতে আবার কি হয়েছে? না মা, কে যেন ওই কুয়োর ভেতরে বেগুন গাছ ফেলেছে আর কুয়োর পানি একদম নষ্ট করে দিয়েছে। এটা নিশ্চয়ই রহিমের কাজ, কারণ ওকে আমি দেখেছিলাম সেদিন বেগুনের চারা লাগাতে। আচ্ছা শোন রাকি, তুই ঘরেই থাক, আমি মোড়ল বাবুকে নিয়ে ওই রহিমের কাছে যাচ্ছি। এরপর টুনি মোড়ল বাবুর কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। সে টুনির সাথে রহিমের কাছে যেতে রাজি হয়। কি বলছিস টুনি? এসব বনের পানি সংকট দেখা দিলে আমরা সবাই ওই কুয়োর পানি এনে খাই, আর ওই রহিম এমন কাজ করলো? চল তো চল, গিয়ে দেখি তো। হে কি, খরগোশ রহিমের ধান খেতে কি করছে? আরে টুনি, ওই খরগোশ তো রহিমের ধান ক্ষেত নষ্ট করতে যাচ্ছে। যা টুনি, ওকে থামা, না হলে ওই ধান ক্ষেত শেষ করে দিবে, আর তখন রহিম আমাদের দোষ দিবে। একই টুনি, তুই এখানে কি করছিস? সরে যা আমার সামন থেকে। না, আমি সরবো না। তুমি কেন শুধু শুধু এই শস্যগুলো নষ্ট করবে? চলে যাও এখান থেকে। না, আমি যাব না। ওই রহিমের সাথে আমার অনেক আগের শত্রুতা আছে, আমি ওর ক্ষতি করবই করব। এ কথা বলতে না বলতেই সেখানে রহিম চলে আসে আর খরগোশ তাকে দেখতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে কি হয়েছে? আর তোমরা আবার এখানে এসেছো? তোমাদের দেখছি আমি কোনোভাবেই শিক্ষা দিতে পারছি না। উফ! থামো তুমি, ওই খরগোশ তোমার ধান নষ্ট করতে এসেছিল। আমরা না থাকলে এতক্ষণে তোমার ধান ক্ষেত একদম শেষ হয়ে যেত। কি তোমরা সত্যি বলছো? তোমরা আমার উপকার করেছো, আর আমি কিনা তোমাদের কষ্ট দিয়েছি। তোমাদের আমার ধান ক্ষেত থেকে সামান্য শস্যদানা নিয়ে যেতে দেইনি, আবার তোমাদের বনের কুয়োর ভিতরে বেগুন গাছ ফেলে পানি নষ্ট করে দিয়ে এসেছি। তোমরা আমাকে এসব কর্মকাণ্ডের জন্য ক্ষমা করে দাও। এভাবে বললে তো আমরা তোমাকে ক্ষমা করব না। তুমি জানতে যে আমরা পানির জন্য কুয়োর উপর কতটা নির্ভর করি, আর তা জানার পরেও তুমি কুয়োর জল
নষ্ট করেছো, তাই তুমি যদি আমাদের কুয়োটা পরিষ্কার করে দাও তাহলে আমরা তোমাকে ক্ষমা করে দিব, বুঝলে? ও নিয়ে তোরা একদম চিন্তা করিস না, আমি কুয়ো থেকে বেগুন গাছ সরিয়ে কুয়োর জল একদম পরিষ্কার করে দিব, আর তোরা আমাকে ক্ষমা করে দিস। দেখলে তো বন্ধুরা, ভুল বুঝে কাউকে দোষ দেওয়া একদম ঠিক নয়। তাই আমরা সব সময় আগে সত্যটা জানার চেষ্টা করব, আর নিজে কখনো ভুল করলে তা অবশ্যই স্বীকার করব। নে নে, একেবারে পেট ভরে খেয়ে নে। পেট ভরে খেয়ে বেশি বেশি ডিম দিবি। আরে মোড়ল দাদা যে, তা কেমন আছো দাদা? আগে ভালো ছিলাম না, তবে তোর হাঁসগুলোকে দেখে ভালো হয়ে গেলাম। তোর হাঁসগুলোকে আমার বেশ মনে ধরেছে, আমি এগুলো বাড়িতে নিয়ে যেতে চাই। এসব কি বলছো দাদা? দয়া করে আমার হাঁসগুলোর উপর নজর দিও না। আমি দয়াটা বুঝি না, আমি যখন বলেছি হাঁসগুলো নিয়ে যাব তখন নিবই। দাদা, এগুলো আমাদের সংসার চালানোর একমাত্র সম্বল। আমি এই হাঁসগুলো তোমাকে দিতে পারবো না। তুই বনের মোড়লের মুখের ওপর কথা বলছিস? তোর তো সাহস কম নয়, তোকে এক্ষুনি আমি বন থেকে তাড়িয়ে দিব। না না দাদা, বন থেকে তাড়িয়ে দিও না। এই বন ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তুমি হাঁসগুলোকেই নিয়ে যাও। এবার রাস্তায় এসেছিস, দে দে হাঁসগুলো আমার কাছে দিয়ে দে। মোড়ল ইগল এই বলে বিউটি পায়রার সব হাঁস ধরে নিয়ে যায়। বিউটি কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সেখানে কবুতর আসে, আর বিউটিকে কাঁদতে দেখে বলতে থাকে, বিউটি, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? কবুতর, আমাদের হাঁসগুলো ওই অত্যাচারী লোভী ইগল কেড়ে নিয়ে গেছে। কি বলছো কি এসব? হায় হায়, এত যত্নে রেখেও হাঁসগুলোকে ওই লোভীর থেকে রক্ষা করতে পারলাম না। হে বিধাতা, তুমি ওই লোভীকে কঠোর শাস্তি দিও। এই 10,000, এই 15,000, এই 20,000 কবুতরের হাঁসগুলো বিক্রি করে বেশ লাভ করেছি। এভাবে বনের পাখিদের কাছ থেকে টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি সব ছিনিয়ে নিব আর কোটিপতি হয়ে যাব। যাই যাই, বনের উত্তরের দিকে গিয়ে দেখি কিছু পাই কিনা। টোনা, অনেক বেলা হয়েছে, গাভীকে একটু মাঠে বেঁধে দিয়ে এসো তো, ওর ক্ষুধা পেয়েছে মনে হয়। আচ্ছা ঠিক আছে টুনি, যাচ্ছি। এই বলে টোনা যেই না গাভীকে নিয়ে মাঠের দিকে যেতে ধরে, ঠিক তখনই সেখানে ঈগল চলে আসে। তোকে আর কষ্ট করে গাভীকে মাঠে নিয়ে যেতে হবে না রে টোনা, আজ থেকে তোর গাভীকে আমি মাঠে নিয়ে যাব। মানে কি বলছো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? দাঁড়া, আমি বুঝিয়ে বলছি। আজ থেকে এই গাভী আমার, আর আমার গাভীকে তো আমি মাঠে নিয়ে যাব, তাই না? দে দে, গাভীকে আমার হাতে তুলে দে। না না টোনা, খবরদার, গাভীকে ওই লোভী মোড়লের হাতে দিবে না। কি বললি? আমি লোভী? এত বড় সাহস! তোরা আমাকে রাগিয়ে দিয়েছিস না? এবার দেখ, আমি সব লন্ডভন্ড করে দিব। এই বলে ঈগল রেগে মেগে টোনাদের ঘরে প্রবেশ করে, আর ঘরে থাকা সমস্ত জিনিস ছোড়াছুড়ি করতে থাকে। মোড়ল দাদা, এসব কি বলছো? শান্ত হও দাদা, সব ভেঙে যাচ্ছে তো, শান্ত হও। টুনি ভুল বলেছে, ভেঙো না দাদা, ওসব ভেঙো না। মোড়ল দাদা, তোমার পায়ে পড়ি, এমনটা করো না। ওসব ভাঙলে যে আমরা আর কিনতে পারবো না, আমরা যে গরিব। ঈগল টোনাটুনির কোনো কথা না শুনে পুরো ঘর লন্ডভন্ড করে গাভীকে নিয়ে চলে যেতে যেতে বলতে থাকে, পরের বার যা চাইবো বিনা বাধায় তাই দিয়ে দিবি, নয়তো আমাকে রাগালে কিন্তু সোজা বন থেকে তাড়িয়ে দিব। এটা মনে রাখিস। এই গাভী, চল। নিয়ে যেও না দাদা, আমার গাভীকে নিয়ে যেও না। ওর দুধ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি, ওর অভাবে যে আমরা অনাহারে মরবো। চুপ করো টুনি, চুপ করো। ওই পাষাণ লোভী অত্যাচারী আমাদের কথা শুনবে না, তবে জেনে রেখো ও একদিন কঠোর শাস্তি পাবে। এভাবে ঈগলের অত্যাচার দিন দিন বাড়তেই থাকে। বনের অসহায় গরিব পাখিদের সয় সম্বল কেড়ে নিয়ে ধনী হতে থাকে। ওই লোভী গোলের অত্যাচার আর সহ্য হচ্ছে না,
ওই লোভী কাল আমার স্ত্রীর চিকিৎসার জন্য জমানো সব টাকা কেড়ে নিয়ে গেছে। না, এভাবে আর চুপ করে থাকা যাচ্ছে না। ওই ঈগলের একটা শাস্তির ব্যবস্থা করতেই হবে। কিভাবে শাস্তির ব্যবস্থা করবে দাদা? ওই ঈগল যে শক্তিতে সম্পদে আমাদের থেকে অনেক বড়। ওকে শাস্তি দিতে চাইলে বুদ্ধি লাগবে দাদা, বুদ্ধি। ওই ঈগলকে শায়েস্তা করার মতো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে? কি বুদ্ধি? কি বুদ্ধি টোনা? বল বল শুনি। শোনো, মন দিয়ে শোনো। টোনা তার বুদ্ধির কথা সবাইকে খুলে বলে। সবাই শুনে বলতে থাকে, বাহ টোনা, এটা দারুণ বুদ্ধি। তুই যদি এই বুদ্ধিমতো কাজ করতে পারিস তাহলে ওই ঈগল আমাদের কাছ থেকে যা যা কেড়ে নিয়েছে আমরা আবার সব ফিরে পাবো, আর ওই অত্যাচারেও শাস্তি পাবে। টোনা, আর দেরি নয়, যা যা বুদ্ধিমতো কাজ শুরু করে দে, আমরা সবাই আছি তোর সাথে। আচ্ছা বেশ, চললাম তবে আমি। বুদ্ধিমতো সব প্রস্তুত। এবার এই রাস্তায় ওই বজ্জাত ঈগল আসা বাকি, তারপরই শুরু করে দিব আসল অভিনয়। টোনা এসব বলতে বলতে দেখতে পায় ঈগল তার দিকেই আসছে। ওই তো আসছে লোভী অত্যাচারীটা। ডোনা, আর দেরি নয়, অভিনয় শুরু কর। সোনার ডিম দেয়া সোনার মুরগি, তোকে আমি রাখবো না, তোকে আমি আজকে বিক্রি করব। তোর মতো সোনার মুরগি আমার লাগবে না। ঈগল কিছুটা দূর থেকে টোনার সমস্ত কথা শুনে ফেলে আর বলতে থাকে, এ আমি কি দেখছি? টোনার সাথে সোনার মুরগি? ওই সোনার মুরগি তো আমার চাই মানে চাই। যাই, ওর কাছ থেকে মুরগিটা আমার করে নেই। এই টোনা, এই মুরগিটা আমার পছন্দ হয়েছে, আমাকে এটা দিয়ে দে। দাদা, এই মুরগি আমি তোমাকে দিব না। এই মুরগি তুমি জোর করে নিলে তোমার ক্ষতি হবে, মানে তুমি মারা যাবে। আমাকে কি তোর বোকা মনে হয় যে তুই ভুলভাল বললে আমি বিশ্বাস করে নিব? দে, মুরগিটা দিয়ে দে বলছি। দাদা, আমি ভুলভাল বলছি না, আমি সত্যি বলছি। এই সোনার মুরগি কোনো সাধারণ মুরগি নয়। এ মুরগি আমাকে পরি দিয়েছে আর বলেছে আমার কাছ থেকে কেউ জোর করে মুরগি নিলে তার মৃত্যু হবে। টুনি আমার হাত থেকে এই মুরগি তার কাছে জোর করে নিতে চেয়েছিল, যার ফলে অসুস্থ হয়ে পড়েছে। তুমি যদি এই সোনার ডিম পাড়া সোনার মুরগি নিতে চাও তাহলে তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। বেশ বেশ, কিনে নিব। বল কত টাকা নিবি? তোমার যত টাকা আছে সব টাকা দিলে তবে মুরগি দিব। ফাজলামো করছিস আমার সাথে, তাই না? এর পরিণাম খুব ভয়াবহ হবে বলে দিলাম। তবা তবা, ফাজলামো করছি না দাদা। পরি আমাকে যা যা বলেছে আমি তো তাই তাই বলছি। পরি বলেছে যে মুরগি কিনবে তার জমানো সব টাকা দিয়ে কিনতে হবে, নয়তো যে কিনবে তার ক্ষতি হবে। ঈগল দাদা, এবার কি করবে বুঝে দেখো। আমার জমানো সব টাকা দিয়ে এই মুরগি কিনলে পরে এর সোনার ডিম বিক্রি করে আমি ধনী হয়ে যাব। না না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বেশ, পরি যেমন বলেছে মানতেই হবে। তুই দাঁড়া, আমি আমার জমানো সব টাকা নিয়ে আসছি। আমি না আসা পর্যন্ত এই মুরগি কিন্তু কারো কাছে বিক্রি করবি না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে দাদা। ঈগল টোনার কাছ থেকে সোজা বাড়িতে চলে আসে আর জমানো সব টাকা একটা বস্তায় ভরে আবারও টোনার কাছে আসে। এই নে টাকা, আর দে সোনার মুরগি। এই নাও দাদা, এবার আমি আসি। টোনা ঈগলের কাছ থেকে টাকার বস্তা নিয়ে খুশি মনে বাড়িতে চলে আসে। টোনাকে দেখে টুনি সহ বাকি সবাই বলতে থাকে, টোনা, তোকে এত খুশি দেখাচ্ছে কেন? আর বস্তায় কি? দাদা, আমরা সফল হয়েছি। ওই ঈগলকে বোকা বানিয়ে নকল মুরগি দিয়ে এক বস্তা টাকা এনেছি। এই দেখো। হা, 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 হা। আরে তাই তো টোনা, তোর সাহসের জুড়ি নেই। তুই বীর টোনা, তুই বীর। টোনা, এই টাকা সবাইকে ভাগ করে দাও। টুনি একথা বলার সাথে সাথে সেখানে ঈগল চলে আসে হাতে একটা মুরগি নিয়ে আর হুঙ্কার করে বলে, এই বজ্জার টোনা, তোর সাহস তো কম নয়। আমাকে নকল মুরগি দিয়ে বোকা বানিয়েছিস। বাঁচতে চাইলে আমার সব টাকা ফেরত দে, নয়তো তোর আজ শেষ দিন। বোকা ঈগল, তুই আর এক টাকাও পাবি না। তুই এতদিন আমাদের কাছ থেকে যা যা কেড়ে নিয়েছিস আজ আমরা সব ফেরত পেয়েছি। তাই বলি কি, শাস্তি পাওয়ার আগে এখান থেকে চলে যা। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই বলে ঈগল যেই টোনার দিকে তেড়ে আসতে ধরে ঠিক তখনই সব পাখি তাদের পাশ থেকে লাঠি তুলে নেয়। অত্যাচারী লোভী, অনেক সহ্য করেছি,
আর নয়, আজ তুই আমাদের হাতে ধ্বংস হবি। এই মারো সবাই। হায় হায়, এতদিন তো এরা আলাদা আলাদা ছিল, তাই ওদের ওপর আমি অত্যাচার করতে পেরেছি, কিন্তু আজ এরা সবাই একত্র হয়েছে, এদের সাথে আমি শোক দিতে পারবো না, তাই এখান থেকে পালানোই উত্তম। ঈগল, বাঁচতে চাইলে পালা। এই বলে ঈগল সেখান থেকে ছুটে পালাতে থাকে। এ দেখে সবাই বলে, পালিয়েছে বেটা ঈগল, যা ভয় পেয়েছে আর কখনো এই বনে আসবে না। আজ থেকে আমরা মুক্ত ওই অত্যাচারী ঈগলের হাত থেকে। খুব খুশি লাগছে আজ। এরপর থেকে ঈগল আর বনে ফিরে আসেনি, আর এদিকে বনবাসীও বেশ সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, বুদ্ধি আর একতার জোরে সব অসম্ভব কাজ সম্ভব করা যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।